আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই কি ভালো আছি? ওকে, তাহলে আমরা আজকে কত নম্বর লেকচার পড়বো? লেকচার 3। লেকচার 2 থেকে পড়া ধরলে পারবেন? হুম। লেকচার 2 থেকে পড়া ধরলে পারবেন? জি ভাইয়া, ইনশাল্লাহ। ভাইয়া, শব্দবিধানটা বাকি ছিল, বলছিলেন করাই দেবেন ক্লাসের প্রথমে। কি কি বাকি ছিল? সত্যবিধান। সত্যবিধান পড়েন নাই? নত্যবিধান কি পড়াইছিলাম? হ্যাঁ, নত্যবিধান পড়িয়েছিলেন। সত্যবিধান তো অল্প ছিল, আচ্ছা যাই হোক। আমরা 3 নাম্বার স্টার্ট করি, ক্লাস শেষে সত্যবিধান পড়াই দিব না, ওকে? ওকে। আচ্ছা, লেকচার 3 হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস। এখান থেকে আমরা ব্যাংকে 2টা প্রশ্ন মাস্ট বি পাবো। কয়টা প্রশ্ন বলেন তো? 2টা অথবা 3টা? আজকের ক্লাস থেকে আমরা কত 2 অথবা 3 মার্কস কি বলেন তো মাস্ট বি পাবো। 2 অথবা 3 মার্কস কি মাস্ট বি পাবো, ঠিক আছে? আচ্ছা, বলেন প্রেম দিয়ে ক্লাস স্টার্ট করবো নাকি বিরহ দিয়ে ক্লাস স্টার্ট করবো? স্যার বিরহ। বিরহ দিয়ে, আহারে কত বিরহ রে! আহা। ও মাই গড, সবাই বিরহ! হায় হায় রে! আগে না প্রেম, তারপর না বিরহ। আর আপনারা আগে বিরহতে চলে গেলেন। স্যার প্রথমে কষ্ট পাইলে লাস্টে ভালোবাসাটা পাইলে এটা ভালো হবে স্যার। ওরে বাবা, ওরে বাবা, ভালোবাসার আশাও করেন আবার? একটা লাইন লিখি। দুঃখেরও লাগিয়া এগর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। সুখের লাগিয়া এগর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। লাইনটা কি চমৎকার না? আচ্ছা, সবাই চায় একটু সুখের জন্য ঘর বাঁধতে, রাইট? কিন্তু মাঝে মাঝে সেটা কি আগুনে পুড়ে যায়। যায় কিনা বলেন? বার্ন হয়ে যায়। এই যে আপনাদের মধ্যে অনেকের মন বার্ন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? কারণ যাকে যেভাবে চেয়েছিলেন তাকে সেভাবে পান নাই, ঠিক আছে? আর এই কারণে কি অন্তর মন কি বার্ন। আচ্ছা, সুখের জন্য একটু ঘর বাঁধতে চাইলাম কিন্তু সেটা আগুনে পড়ে গেল। কথাটা কার? কথাটা হচ্ছে রাধার। কাকে উদ্দেশ্য করে বলছে? কৃষ্ণকে। এবং উক্তিটিকার, উক্তিটি হচ্ছে জ্ঞান দাসের। উক্তিটিকার বলেন তো? জ্ঞান দাসের। উক্তিটিকার জ্ঞান দাসের। রাধা বলতেছিল যে সুখের জন্য কৃষ্ণের কাছে গেছিল একটু গড় বাঁধার জন্য, সুখের জন্য গেছিল, কিন্তু সেটা আগুনে পড়ে গেল। আচ্ছা, সহজ একটা হিসাব, কেউ যদি কারো সুখের গড় ভাঙ্গে দিয়া আরেকজনের সাথে সুখের গড় গড়তে চায় তাহলে সেটা কি পসিবল? তখন কি আর সুখ থাকবে বলেন? সুখ কি থাকবে? কথা বলেন না কেন? না স্যার। কেমন হয় স্যার? থাকবে না। রাধা হচ্ছে তার হাজবেন্ডকে রাইখা, আইহন ঘোষ তাকে রাইখা কার প্রেমে মজেছিল? কৃষ্ণের প্রেমে, কৃষ্ণের সাথে সংসার করতে চাইছিল। বাট কৃষ্ণ যে কেমন ছেলে সেটা রাধা প্রথমে বুঝতে পারে নাই। আর এই কারণে কি সে তার গড় বাঁধাও কি হইলো না। তাহলে তার হাজবেন্ডকে রাইখা যদি কৃষ্ণের সাথে সে সুখে থাকতে চায়, সেই সুখ কি পাবে সে? বলেন দেখি। পাবে না, কোনো কালেও না। এটা কোনোদিনও কারো মানে সবার সাথে ঠিক এরকমই হবে, সুখের জন্য যাইবে কিন্তু সুখ পাবে না। কারণ আরেকজনের সুখ তো সে কি শেষ করে দিয়ে আসছে। আচ্ছা, রাধা হচ্ছে বিরহের আগুনে জ্বলে পুড়ে ছারকার হইতে হইতে আরো কয় কিছু কথা বলছে। কি বলেন তো?
হচ্ছে আপনার তার বান্ধবীকে মনের কষ্টে বলতেছে, সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। রাধা তার বান্ধবী বলতেছে, দোস্ত আমি আমার অন্তরকে ধরে রাখবো, আমার বয়ফ্রেন্ড আমার বাড়ির সামনে দিয়ে অন্য মেয়েদের সাথে দেখা করতে যায়। আপনাকে মমতাজের একটা গান শুনেন নাই, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া? ওই মমতাজের গানটা কিন্তু এখান থেকে কি প্রভাবিত, এখান থেকে আসছে। পৃথিবীতে মনে হয় এর চেয়ে বেশি কষ্ট মনে আর কিছু নাই, যে আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রিয়জন, আপনার প্রিয়তমা আপনার চোখের সামনে দিয়ে কি করছে, আরেকজনের হাত ধরে ঘুরতেছে। কেমন লাগবে বলেন তো দেখি? যাই হোক, অনেকের সাথে মিলে গেছে দেখে কষ্ট পাচ্ছেন, আচ্ছা কষ্ট পায় না। তার মানে কি, সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া। ঠিক আছে, উক্তিটি কার বলেন তো? উক্তিটি হচ্ছে আপনার রাধার। বুঝছেন? আরে আরে আরে, চলেন তাহলে আমরা স্টার্ট করি। ঠিক আছে, তাহলে আমরা বিরহ দিয়ে স্টার্ট করলাম। ওকে, বাংলা সাহিত্যের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। স্যার 3। 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার কি বলেন তো? প্রাচীন যুগ। বলেন তো প্রাচীন যুগ কত থেকে কত? 650 650 থেকে থেকে 1200। 1200। 2 নাম্বার 1200। মধ্যযুগ। মধ্যযুগ কত থেকে কত বলেন তো? 1200 1200 থেকে থেকে 1800। 1201 1201 থেকে থেকে 1800। 1201 থেকে 1800, সরি। 3 নাম্বার আধুনিক যুগ কত থেকে কত বলেন তো? 1801 থেকে বর্তমান। বর্তমান সময় পর্যন্ত। 1801 থেকে বর্তমান। বর্তমান। 1801 থেকে কি বর্তমান। অন্ধকার যুগ কত থেকে কত? 1201 থেকে 1200 1350। 1201 থেকে 1350। 1350। বলেন, গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে কি বলা হয়? চম্পু কাব্য। কি বলা হয় বলেন তো? চম্পু কাব্য। অন্ধকার যুগের কয়টি গ্রন্থ? 3টি। 3টি গ্রন্থ। কয়টি গ্রন্থ বলেন তো? 3টি। 3টি গ্রন্থ। কি কি বলেন তো? 1 নম্বর হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ কে লিখছে? রামায় পণ্ডিত। রামায় পণ্ডিত। শূন্য পুরাণ কে লিখছে? রামায় পণ্ডিত। 2 নম্বর কি বলেন তো? শুভোদয়া নাকি কি যেন নাম এটা? শেখ শুভোদয়া। কে লিখছে বলেন তো? হলায়ুদ। হলাহুদ মিশ্র। হলায়ুদ মিশ্র। 3 নম্বর প্রাকৃত পৈঙ্গল কে লিখছে বলেন তো? শ্রীহর্ষ। শ্রীহর্ষ। কে লিখছে বলেন তো? শ্রীহর্ষ। কে লিখছে? শ্রীহর্ষ। স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ। ওকে, তাহলে আমরা কি কি পেলাম দেখেন। বাংলা সাহিত্যের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 1 নম্বর প্রাচীন যুগ। প্রাচীন যুগ কত থেকে কত? 650 থেকে 1200। 2 নম্বর মধ্যযুগ। মধ্যযুগ কত থেকে কত? 1201 থেকে 1800। 3 নম্বর আধুনিক যুগ। আধুনিক যুগ কত থেকে কত? 1801 থেকে বর্তমান। 1801 থেকে বর্তমান। অন্ধকার যুগ 1201 থেকে 1350। অন্ধকার যুগ কত থেকে কত বলেন তো? 1201 থেকে 1350। 150 বছর কি ছিল? অন্ধকার যুগ ছিল। কেন অন্ধকার যুগ ছিল? কত হচ্ছে তখন পালামল শাসন করতো। পালামল ভারতবর্ষ শাসন করছে 400 বছর। কত বছর? 400 বছর। আমরা একটু এখন জেনারেল নলেজে চলে যাব। ঠিক আছে, 400 বছর শাসন করার পর সেনামল আসছে। কোন আমল আসছে? সেনামল। পালামল ছিল আপনার বৌদ্ধদের। পালামল কারা শাসন করতো বলেন তো?
বৌদ্ধরা। সেনামল কারা শাসন করলো বলেন তো? হিন্দুরা। সেনামল কারা শাসন করলো বলেন তো? হিন্দুরা। ঠিক আছে, আবার বলতেছি, পালামল বৌদ্ধরা, সেনামল হিন্দুরা। তাহলে পালামলের পর যখন সেনামল আসলো, আয়েশা বৌদ্ধদের একদম কি, যে কিছুদিন আগে যেটা ঘটলো আর কি, ঠিক আছে, আওয়ামী লীগরা আমরা কি করলাম, দেশ ছাড়া করে ফেললাম। কারা আসলো? বিএনপি জামাত এখন কি ক্ষমতার দিকে যাবে আর কি, ঠিক আছে। সো এক্ষেত্রে ঠিক সেম কাহিনীটাই ঘটলো। তখন দেখা যায় বৌদ্ধদের অনেকে কি নিজের জীবন রক্ষার জন্য তারা কেউ কেউ নেপালে চলে গেল, কেউ কেউ কোথায় চলে গেল, শ্রীলঙ্কায় চলে গেল, বুঝতে পেরেছেন? কেউ কেউ ভুটানে চলে গেল, ওকে, দেশ ছেড়ে চলে গেল। এই যে একটা সেট আপ ভাঙলো, ভাঙার পর প্রায় 150 বছর ওরকম ভাবে আর লেখালেখি হয় নাই, অরাজকতা দেখা দিচ্ছিল আর কি, ঠিক আছে, লেখালেখি হয় নাই। তারপরেও 3টা গ্রন্থ লেখা হয়েছে, কিন্তু এই গ্রন্থগুলো গদ্য আর পদ্য মিশ্রিত। এই গ্রন্থগুলো কি গদ্য আর পদ্য মিশ্রিত, এই জন্য এটাকে বলা হয় চম্পকাব্য। কি বলা হয় বলেন তো? চম্পকাব্য, ঠিক আছে। বাট এই 3টা গ্রন্থ আমাদের বর্তমান লেখায় কি স্বীকৃত হয় নাই, স্বীকৃত পায় নাই। 1 নাম্বার কি, শূন্য পুরাণ। শূন্য পুরাণ কে লিখছে? রামায় পণ্ডিত। শূন্য রামাই পুরাণ কে পণ্ডিত। লিখছে? রামায় পণ্ডিত। 2 নাম্বার কি বলেন তো? শেখ সুবুধয়া। শেখ সুবুধয়া কে লিখছে বলেন তো? হলায়ত মিশ্র। কে লিখছে? হলায়ত মিশ্র। 3 নাম্বার হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল কে লিখছে? শ্রীহর্ষ। কে লিখছে? শ্রীহর্ষ। তাহলে শূন্য পুরাণ রামায় পণ্ডিত, শেখ সুবুদয়, হলায়ত মিশ্র, প্রাকৃত পৈঙ্গল, শ্রীহর্ষ। এই 3টা গ্রন্থকে আমরা স্বীকৃত দেই নাই, স্বীকৃতি দেই নাই বইলা এই 3টা গ্রন্থকে আসে না, এই জন্য অন্ধকার যুগ বলা হয়, যে অন্ধকার যুগে কোন গ্রন্থে লেখালেখি হয় নাই। বাট এই 3টা গ্রন্থ থেকে আমাদের একটা প্রশ্ন কিন্তু চলে আসে, হ্যাঁ। আমার সাথে বলেন, বাংলাদেশের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ 650 থেকে 1200, মধ্যযুগ 1201 থেকে 1800, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। অন্ধকার যুগ 1201 থেকে 1350, অন্ধকার যুগ 1201 থেকে 1350। গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পকাব্য, গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পকাব্য। অন্ধকার যুগের 3টি গ্রন্থ: শূন্য পুরাণ রামায় পণ্ডিত, শূন্য পুরাণ রামায় পণ্ডিত, শেখ সুবুদয়া হলায়ুদ মিশ্র, শেখ সুবুদয়া হলায়ুদ মিশ্র, প্রাকৃত পৈঙ্গল, শ্রীহর্ষ। প্রাকৃত পৈঙ্গল কি বলেন তো? শ্রীহর্ষ। ক্লিয়ার? জি স্যার। এরপর লিখেন যুগ সন্ধিক্ষণ কত থেকে কত বলেন তো? 1750 থেকে 1850। 1760 থেকে 1860। যুগ সন্ধিক্ষণের শ্রেষ্ঠ কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের শ্রেষ্ঠ কবি কে বলেন তো? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি বলেন তো? ভারতচন্দ্র রায়গুণাকার। ভারতচন্দ্র রায়গুণাকার। ভারতচন্দ্র রায়গুণাকার। লিখবেন স্যার, ঠিক প্রথম আছে? কবি কে ছিলেন? কি? মধ্যযুগের প্রথম কবি? মধ্যযুগের প্রথম কবি নাম বলতেছি। প্রথম কবি। হ্যাঁ বলতেছি, বলছি, 3টা লিখেন। বহুচণ্ডী দাস। বড়চণ্ডী দাস, হ্যাঁ। তাকে গণ্য করা বরচন্ডী দাস।
দেখেন তাহলে যুগ সন্ধিকরণ 1760 থেকে 1860, ঠিক আছে? তাহলে 1760 মানে হচ্ছে মধ্যযুগে, 1860 মানে কি বলেন তো আধুনিক যুগে। তাহলে মধ্যযুগ প্লাস আধুনিক যুগ, দুইটা যুগ কি বলেন তো একত্রে, এই জন্য এটাকে বলা হয় যুগ সন্ধিকরণ। কি বলা হয়? যুগ সন্ধিকরণ। যুগ সন্ধিকরণের শ্রেষ্ঠ কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিকরণের শ্রেষ্ঠ কবি কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি বলতো? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উক্তিটি কার বলেন তো? ভারতচন্দ্র রায়গুণাকরের, ঠিক আছে? আর পাঠ করছে কি বলেন তো? ঈশ্বরী পাটনি। পাঠ করছে কি বলেন তো? ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি। ক্লিয়ার? এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার? জি স্যার। প্রাচীন যুগ আমি যেভাবে নোট করে দিব এইটাই পড়েন, ইনশাল্লাহ এখান থেকে কমন করে যাবে। ওকে, নোটটা সবাই করে নিয়ে। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি বলেন? চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদের উচ্চারণ কি বলেন তো? চর্যাপদ বলেন তো কি? চর্যাপদ। চর্যাপদের উচ্চারণ কি? চর্যাপদ। চর্যাপদের অপর নাম কি বলেন তো? চর্যা, চর্য, বা চর্যাগীতি। অথবা কি বলেন তো? স্যার চর্যাগীতি হয়। হম হম হম, লিখে দিচ্ছি। চর্যা গীতিকোষ। তাহলে কি বলেন তো? চর্যা চর্য বিনিশ্চয়, অথবা কি বলেন তো? চর্যা গীতিকোষ। চর্যা অর্থ কি বলেন তো? যা আচরণীয়। চর্যা অর্থ কি? যা আচরণীয়। অচার্য অর্থ কি? অচার্য অর্থ যা আচরণীয় নয়। কি বলেন তো? যা আচরণীয় নয়। আচার্য অর্থ কি বলেন তো? যা আচরণীয় নয়। বিনিশ্চয় অর্থ কি বলেন তো? যা নিশ্চিত রূপে জানা যায়। যা নিশ্চিত রূপে কি করা যায়? জানা যায়। তারপর লিখেন চর্যাপদের রচয়িতা কারা বলেন তো? বৌদ্ধ সহজে রচিত। বৌদ্ধ সহজেগণ। চর্যাপদ হচ্ছে গানের সংকলন, অথবা কিসের সংকলন বলেন তো? অথবা কি বলেন তো? কবিতার সংকলন। গানের সংকলন, অথবা কি বলেন তো? কবিতার সংকলন। চর্যাপদ পাল আমলে রচিত। কোন আমলে রচিত? চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি বলেন তো? কয়টি? কয়টি বলেন তো? হয়। চর্যাপদ কোন ছন্দ রচিত বলেন তো? মাত্রাবৃত্ত শোনা গেছিল। মাত্রাবৃত্ত ছন্দ। ঈশ্বর জানেন একটা।
তাহলে আমরা এখানে কি পেলাম দেখেন, প্রাচীন যুগ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি বলেন তো? চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি বলেন তো? চর্যাপদ। চর্যাপদের উচ্চারণ কি বলেন তো? চোর জাপদ। কি বলেন তো? চোর জাপদ। চর্যাপদের উচ্চারণ কি? চোর জাপদ। চর্যাপদের অপর নাম কি? চর্যা, চর্য বিনিশ্চয় অথবা কি চর্যা গীতিকোষ। চর্যা, চর্য বিনিশ্চয় অথবা কি চর্যা গীতিকোষ। চর্যা অর্থ কি? যা আচরণীয়। অচার্য অর্থ কি? যা আচরণীয় নয়। বিনিশ্চয় অর্থ কি? যা নিশ্চিত রূপে জানা যায়। রচয়িতা কারা? বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদের রচয়িতা কারা? বৌদ্ধ সহজিয়াগণ। সহজিয়া কারা? যারা বৌদ্ধ ধর্ম নিয়ে লেখালেখি করত। চর্যাপদ হচ্ছে গানের সংকলন অথবা কবিতার সংকলন। যদি দুইটাই থাকে আমরা গানের সংকলন দিব। আর যদি গানের সংকলন না থাকে তাহলে কি হবে? কবিতার সংকলন। চর্যাপদ পাল আমলে রচিত। কোন আমলে রচিত? পাল আমলে। চর্যাপদের প্রবাদ বাক্য 6টা। প্রবাদ বাক্য কয়টা? 6টা। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রা বৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রা বৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, এখন আসি, যদি প্রশ্ন করা হয় যে চর্যাপদ কি মূলত, আমরা কি আনসার দিব? চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে যেটা আচরণীয় অথবা যেটা আচরণীয় নয় তা নিশ্চিত রূপে জানা যায় যে গানের সংকলনের মাধ্যমে, সেটাই চর্যাপদ। তাহলে যদি কখনো কোনো ভাই বা বোর্ডে কিংবা কোথাও আপনার জিজ্ঞেস করে যে চর্যাপদ কি, তাহলে আমরা কি আনসার দিব বলেন তো? বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে যেটা দরকার মানে যা আচরণীয়, অথবা যা আচরণীয় নয় মানে যেটা দরকার নাই, তা নিশ্চিত রূপে জানা যায় যে গানের সংকলনের মাধ্যমে, সেটাই কি চর্যাপদ। সেটাই কি চর্যাপদ। চর্যাপদ পাল আমলে রচিত। কোন আমল? পাল আমল। চর্যাপদের প্রবাদ বাক্য কটা? 6টা। 6টা প্রবাদ বাক্য কে লিখছে শীটে দেওয়া আছে, একটু দেখে নিন। হ্যাঁ, যেমন দুহিলে দুধু কি ব্যান্টে সামায়, দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়? যায় না। তারপর হচ্ছে আপনা মাংস হরিণা বৈরী। হরিণের নিজের মাংস নিজের জন্য কি বলেন তো? শত্রু। হরিণের নিজের মাংস নিজের জন্য শত্রু। কি কথা, বাপরে বাপ, গবেষণামূলক কথা। তবে চর্যাপদ কোন ছন্দ রচিত? মাত্রাবৃত্ত ছন্দ রচিত। ক্লিয়ার এ পর্যন্ত সবাই? জি স্যার। জি স্যার। ওকে, আমার সাথে একটু বলেন, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। চর্যাপদের উচ্চারণ চৌর্যাপদ। চর্যাপদের অপর নাম চর্যা, চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ। চর্যা, চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ। চর্যা অর্থ যা আচরণীয়। চর্যা অর্থ যা আচরণীয়। অচর্য অর্থ যা আচরণীয় নয়। যা আচরণীয় নয়। বিনিশ্চয় অর্থ যা নিশ্চিত রূপে জানা যায়। রচয়িতা বৌদ্ধ সহায়গণ। চর্যাপদের রচয়িতা বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদের রচয়িতা বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদ হচ্ছে গানের সংকলন অথবা কবিতার সংকলন। গানের সংকলন অথবা কবিতার সংকলন। চর্যাপদ পাল আমলে রচিত। চর্যাপদের প্রবাদ বাক্য 6টি। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ক্লিয়ার? তারপর লিখেন, তাহলে আবিষ্কার আবিষ্কার করেন কে? মহা মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কে আবিষ্কার করেন বলেন তো? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার করা হয় কত সালে? 1907। কোত্থেকে আবিষ্কার করে বলেন তো? নেপালের রাজ দরবার। নেপালে রয়্যাল রাজদরবার। লাইব্রেরি। রয়্যাল লাইব্রেরি কোত্থেকে বলেন তো? নেপালের রাজদরবারে কোত্থেকে বলেন তো? রয়্যাল লাইব্রেরি থেকে। প্রকাশিত কত সালে বলেন তো? 1913। 16 সালে। কত সালে বলেন তো? 1916 সালে। কোত্থেকে প্রকাশ করা হয় বলেন তো? বঙ্গীয় সাহিত্য
পরিষদ থেকে। কোত্থেকে প্রকাশিত করা হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বলেন পদকর্তা কতজন? 23 জন। 23। বছর জন। আমরা আনসার করবো 23। পদ সংখ্যা কয়টি বলেন তো? 50 অথবা 51। 50 অথবা কয়টি? 51টি। আমরা আনসার করবো কি বলেন তো? 50টি। পাওয়া যায় কয়টি বলেন তো? 46.5টি। 46টি। কয়টি পদ পাওয়া যায়? 46টি। পাওয়া যায়নি কোন কোন পদ বলেন তো? তেইশ নম্বর 23 পদের অর্ধেক পাওয়া গেছে। 25, 48। 23 নং পদের 6 লাইন পাওয়া যায়। 6 লাইন পাওয়া যায়। কয় লাইন পাওয়া যায়? লিখে নেন। লেখা হয়েছে। জি স্যার। তাহলে দেখেন, আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কি আবিষ্কার করেন বলেন তো? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় অর্থ কি? অধ্যাপকেরও অধ্যাপক, অধ্যাপকেরও অধ্যাপক। আবিষ্কার করা হয় কত সালে বলেন তো? 1907 সালে। কত সালে আবিষ্কার করা হয়? 1907 সালে। কোত্থেকে? নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। কোত্থেকে আবিষ্কার করে? নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। প্রকাশিত কত সালে? 1916 সালে। কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। কোত্থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। পদকর্তা কতজন? 23 জন অথবা 24 জন। 23 জন মতান্তরে কতজন? 24 জন। পদ সংখ্যা কয়টি? 50টি অথবা কয়টি? 51টি। আমরা 23 আনসার করবো, 50 আনসার করবো। পাওয়া যায় 46.5টি। কয়টি পাওয়া যায় বলেন তো? 46.5টি পদ পাওয়া যায়। পাওয়া যায়নি 24 নাম্বার পদ, 25 নাম্বার পদ, তারপর কি 48 নাম্বার পদ। 23 নং পদের প্রথম 6 লাইন পাওয়া যায়। কয় লাইন পাওয়া যায়? প্রথম 6 লাইন পাওয়া যায়। ওকে, আচ্ছা আমার সাথে বলেন। আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার করা হয় 1907 সালে। আবিষ্কার করা হয় 1907 সালে। প্রকাশিত হয়, আবিষ্কার করা হয় 1907 সালে। কোত্থেকে বলেন তো? বলেন নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। প্রকাশিত হয় 1916 সালে। প্রকাশিত হয় 1916 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। পদকর্তা 23 অথবা 24। পদকর্তা 23 অথবা 24। পদ সংখ্যা 50 অথবা 51টি। পদ সংখ্যা 50 অথবা 51টি। পাওয়া যায় 46.5টি। পাওয়া যায় 46.5টি। পাওয়া যায়নি 24, 25, 48। পাওয়া যায়নি 24, 25, 48। 23 নং পদের প্রথম 6 লাইন পাওয়া যায়। 23 নং পদের প্রথম কয় লাইন পাওয়া যায়? 6 লাইন পাওয়া যায়। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? চর্যাপদের আদি কবি কে বলেন তো? আদি কবি কে? লুইপা। আদি কবি কে? লুইপা চর্যাপদের প্রাচীন কবি কে বলেন তো? সর্বপা। সবর্পা। প্রাচীন কবি কে?
সর্বপা সহজবোধের একমাত্র বাঙালি কবি কে বলেন তো? বুসকোপা। ভূষকুপা বলেন তো কে? কুশকুপা ভূষকুপা। সহজবোধের একমাত্র বাঙালি কবি কে? ভূষকুপা। সহজবোধের একমাত্র মহিলা কবি কে বলেন তো? কুকুরিপা কুকুরিপা বলেন তো কি? কুকুরিপা। ওকে। সহজবোধের সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? কান্নপা কানহপা। কে রচনা করেন বলেন তো? কানহপা। কয়টি পদ রচনা করেন? 13 13টি। কয়টি পদ রচনা করেন? 13টি। সহজবোধের দ্বিতীয় সর্বোচ্চ পদ কে রচনা করেন? বৈশকুপা ভূষকুপা। কয়টি পদ রচনা করেন বলেন তো? 8টি 8টি। কয়টি? 8টি। সহজবোধের তৃতীয় সর্বোচ্চ পদ কে রচনা করেন? সরহপা। কয়টি বলেন তো? 7টি। 7টি সহজবোধের কনিষ্ঠতম কবি কে বলেন তো? সরহপা। কে? সরহপা। স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ। শনিবার তো আবার ক্লাস নিবি রে ভাই। আমরা কি কি পাইলাম এখানে? চর্যাপদের আদি কবি কে? আদি কবি লুইপা। আদি কবি কে? লুইপা। চর্যাপদের প্রাচীন কবি কে বলেন তো? সবরবা। প্রাচীন কবি কে? সবরবা। চর্যাপদের একমাত্র বাঙালি কবি কে বলেন তো? বসুকুপা। একমাত্র বাঙালি কবি কে? বসুকুপা। চর্যাপদের মহিলা কবি কে বলেন তো? কুকুরিপা। মহিলা কবি কে? কুকুরিপা। চর্যাপদের মহিলা কবি কুকুরিপা কিভাবে আবিষ্কার করছে? তার হচ্ছে লেখার মাধ্যমে। তার একটা লেখা এমন ছিল, যে মেয়েটা দিনের বেলা কাকের শব্দ ভয় পায়, সেই মেয়েটা রাতের বেলা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। মানে দিনের বেলা সে তেলাপোকা অথবা কাকের শব্দ ভয় পাচ্ছে, রাতের বেলা সে কি কামরূপে যাচ্ছে, তখন আর ভয় করে না। ঠিক আছে। আচ্ছা, কুকুরিপার একটা কি পদ এরকম ছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহপা। কয়টি পদ রচনা করেন? 13টি। কয়টি? 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন বসুকুপা। কয়টি পদ বলেন তো? 8টি। কয়টি? 8টি। চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন সরহপা। কয়টি বলেন তো? 4টি। কয়টি? 4টি। চর্যাপদের কনিষ্ঠতম কবিকে? সরহপা। কনিষ্ঠতম কবিকে? সরহপা। আমার সাথে একটু বলেন। আচ্ছা, আদি আর প্রাচীনের মধ্যে পার্থক্য। যিনি স্টার্ট করছে উনি হচ্ছে আদি, উনি হচ্ছে শুরু, একদম ওনার হাত ধরেই স্টার্ট। আর এই স্টার্ট করার পর ওনাদের মধ্যে বয়সে সিনিয়র হচ্ছে কি? সবর পায়, জন্য তাকে প্রাচীন কবি বলা হয়। এই জন্য কি বলা হয়? প্রাচীন কবি। ওকে, তাহলে আমার সাথে বলেন। চর্যাপদের আদি কবি লুইপা। চর্যাপদের আদি কবি লুইপা। প্রাচীন কবি সবরপা। প্রাচীন কবি সবরপা। একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। সরি, চর্যাপদের একমাত্র বাঙালি কবি ভূষকুপা। বাঙালি কবি ভূষকুপা। একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহপা, 13টি। সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহপা, 13টি। দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভূষকুপা, 8টি। ভূষকুপা 8টি। তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন সরহপা, 4টি। কনিষ্ঠতম কবি কে বলেন তো? সরহপা। কবি কে? সরহপা। চর্যাপদ আমাদের শেষ। তাহলে চর্যাপদ থেকে যদি প্রশ্ন আসে, আমাদের এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। আপনারা একটু নোট করে এটা খুব ভালো করে শেষ করে নেবেন ইনশাল্লাহ। তার মানে এর মধ্যে আমরা কি কমন পেয়ে যাব। তারপর লিখেন মধ্যযুগ।
মধ্যযুগের অন্যতম নিদর্শন কি বলেন তো? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন সাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম কি বলেন তো? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আবিষ্কার করেন কে বলেন তো? বড়চণ্ডী দাস নাকি? বসন্ত ও, রঞ্জন রায় বিদ্যাধর। কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যাধর। আবিষ্কার করা হয় কত সালে? 1909 সালে। কত সালে আবিষ্কার করে? 1909 সালে। কোত্থেকে আবিষ্কার করে বলেন তো? বঙ্গীয় সাহিত্য পরিষদ নিয়ে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন কৃষকের গোয়ালঘর থেকে। একজন কৃষকের গোয়ালঘর। কোথায় আবিষ্কার করে বলেন তো? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন কৃষকের গোয়ালঘর থেকে। ঠিক আছে। প্রকাশিত হয় কত সালে? 1916 সাল। কোত্থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ। প্রকাশিত কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য থেকে। ঠিক আছে। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি বলেন তো? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি বলেন তো? বৈষ্ণব পদাবলী কি? রাধা কৃষ্ণের প্রেম লীলা। বলেন তো কি? রাধা কৃষ্ণের প্রেম লীলা। বৈষ্ণব পদাবলী কি বলেন? রাধা কৃষ্ণের প্রেম লীলা। বৈষ্ণব পদাবলী কি বলেন তো? রাধা কৃষ্ণের প্রেম লীলা। বৈষ্ণব পদাবলী কবিদের কি বলা হয় বলেন তো? মহাজন। কি বলা হয়? মহাজন। রাধা কে ছিল? জীবাত্মা। রাধা কে ছিল? জীবাত্মা। কৃষ্ণ কে ছিল বলেন তো? পরমাত্মা। কৃষ্ণ কে ছিল? পরমাত্মা। এ পর্যন্ত লিখে নাও। তাহলে সবাই একটু লিখে নেন, হ্যাঁ, কুইক। সবার নামের পাশে পা কেন আমরা কবি বলি না? আর তখন তাদেরকে পাপ বলা হয়তো, পরে দোয়া বাদ দিয়ে পা রাখা হয়েছে।
স্যার ওই যে আপনি ব্রাকেটে লিখছেন যে গ্রামের একজন কৃষকের গোয়াঘর নাকি নাকি আপনার গোয়ালঘর হবে। গোয়ালঘর, গোয়ালঘর। ও আচ্ছা স্যার, আচ্ছা গোয়ালঘর দিয়ে লেখা হয়েছে। জি স্যার। তাহলে দেখেন, মধ্যযুগের অন্যতম নিদর্শন কি বলেন তো? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের অন্যতম নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অপর নাম কি বলেন তো? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। অপর নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আবিষ্কার করেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ। কে আবিষ্কার করেন বলেন তো? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ। আবিষ্কার করা হয় 1909 সালে। কত সালে আবিষ্কার করা হয়? 1909 সালে। প্রকাশিত কত সালে? 1916 সালে। কত সালে প্রকাশিত? 1909 সালে। 16 সালে প্রকাশিত হয়। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বৈষ্ণব পদাবলী। এখন আসেন যে বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। তখনকার সময়ে মধ্যযুগে এটা ভাইরাল একটা গ্রন্থ ছিল, যে লিখতো সেই ফেমাস হয়ে যেত, বুঝছেন? তো এই বৈষ্ণব পদাবলী হচ্ছে লৌকিক কাহিনী, মানে লোকমুখে শোনা কাহিনী, বুঝছেন? তো ধরেন রাধা এবং কৃষ্ণের একটা প্রেমের কাহিনী একজন আরেকজনের কাছে বলছে, আরেকজন আরেকজনের কাছে বলছে, বলতে 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 এটা কি হয়ে গেছে? প্রচার হয়ে গেছে। এবং অনেকে অনেকভাবে কি তাদের প্রেম কাহিনীটা লিখছে। সবাই রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনীটাকে খাঁটি হিসেবে, পিওর পিওর হিসেবে কি করছে বলেন তো? উপস্থাপন করছে। কিন্তু বুড়োচণ্ডী দাস কি করছে? রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনীটাকে একটু রস দিয়ে বর্ণনা করছে, যেটাকে আমরা বলি প্রেম রস। কিন্তু প্রেম রস নামে কোনো রস সাহিত্যেতে নাই। এই জন্য এটাকে বলা হয় মধুর রস। কি বলা হয় বলেন তো? মধুর রস। তাহলে এই যে মধুর রস দিয়ে বর্ণনা করছে, তখন আমাদের কাছে সেটা কি হয়ে গেছে বলেন তো? ফেমাস হয়ে গেছে। যদি আপনাকে এরকম বলা হয় যে মামির সাথে প্রেম, তখন আপনার কাছে একটু কি আগ্রহ লাগবে না? আল্লাহ, মামির সাথে প্রেম, দেখি তো কি ঘটনাটা। তো রাধা আর কৃষ্ণের সম্পর্ক কি ছিল বলেন তো? মামি ভাগ্নে এরকম আর কি, ঠিক আছে? যদিও কাছাকাছি মামি না, মানে দূর সম্পর্কের মামি আর কি, ঠিক আছে? তো বড়চণ্ডী দাস কি করছে? এই জিনিসটাকে এত সুন্দর করে ফুটায় তুলছে 13টা খণ্ডের মাধ্যমে। প্রত্যেকটা খণ্ড আলাদা 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 কি করছে? বর্ণনা দিচ্ছে। কিন্তু অন্যান্য লেখক যারা আছেন তারা বৈষ্ণব পদাবলী নিয়ে আহামরি যে মধুর রস সেটা দেয় নাই, তারা প্রেম খাঁটি ওই হিসাবটাই কি করে গেছে আর কি, ঠিক আছে? দিয়ে গেছে। তো হচ্ছে বৈষ্ণব পদাবলী যদি এক কথায় প্রশ্ন আসে, আমরা কি আনসার করবো? রাধা কৃষ্ণের প্রেম লীলা। আর এই বৈষ্ণব পদাবলী 164 জন লিখছে। 164 জন লেখক লিখছে। সর্বশেষ বৈষ্ণব পদাবলী নিয়ে কে লিখছে বলেন তো? আমাদের রবি ঠাকুর ভানু সিংহের পদাবলী। কি লিখছে বলেন তো? ভানু সিংহের পদাবলী। ভানু সিংহের পদাবলী, ঠিক আছে? চাইলে আপনিও লিখতে পারবেন, কিন্তু আপনি লিখলে তো আপনার প্রেম চলে আসবে, এটা তো সমস্যা, ঠিক আছে? যাই হোক, আপনি যদি অনেকগুলো বই পড়েন, সৈয়দ আলাউ, মানে আমাদের যে কবি আলাউল আলাউল লিখছে বৈষ্ণব পদাবলী নিয়ে, তারপর কি রবি ঠাকুরও লিখছে, তো এক্ষেত্রে চাইলে আপনিও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, বৈষ্ণব পদাবলী কবিদের কি বলা হয়? মহাজন। কবিদের কি বলা হয়? মহাজন। রাধা হচ্ছে জীবাত্মা, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা। কৃষ্ণকে বলা হয় দেবতা বিষ্ণু। কৃষ্ণকে কি বলা হয় বলতো? বলতো দেবতা বিষ্ণু। উনি যখন পৃথিবীতে আসেন, তখন হচ্ছে পৃথিবীতে অন্যায় অত্যাচার দেখা দিলে উনি স্বর্গ থেকে পৃথিবীতে আসে, এসে সব ঠিকঠাক করে আবার কোথায় চলে যায়? স্বর্গে চলে যায়। তো হঠাৎ করে মথুরার রাজা কংস,
উনি কি করলো, অত্যাচার করা শুরু করলো ওই এলাকায়। তো দেবতা বিষ্ণু ভাবলো যে না, আমার পৃথিবীতে যাওয়া উচিত। উনি কি করলেন, পৃথিবীতে আসলেন তো একা একা আসবে না, উনি দেবী লক্ষ্মীরে নিয়ে আসলেন। কাকে নিয়ে আসলেন বলেন তো? লক্ষ্মীরে নিয়ে আসলেন। তো লক্ষ্মীকে পৃথিবীতে আইনা দিছে আপনার রাধা নাম, মানে হচ্ছে কি জীবাত্মা বানাইছে মানুষ। আর কৃষ্ণ কি বলেন তো, প্রভু পরমাত্মা। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? এ সবাইকে এই পর্যন্ত বুঝছি? জি স্যার। বৈষ্ণব পদাবলীর আদি কবি কে বলেন? বৈষ্ণব পদাবলীর আদি কবি কে ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? বিদ্যাপতি। আদি কবি কে বলেন তো? বিদ্যাপতি। ব্রজবুলি ভাষায়। কোন ভাষায় লিখেন বলেন তো? ব্রজবুলি ভাষায়। কোন ভাষায় লিখেন? ব্রজবুলি ভাষায়। ওকে। ব্রজবুলি ভাষা কোন কোন ভাষার মিশ্রণে? এটা লিখে নেন দ্রুত। বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণ। বাংলা ও কি মৈথিলি ভাষার মিশ্রণ। মিথিলার কবি বা কবি কণ্ঠর বলা হয় কাকে? বিদ্যাপতিকে। কাকে বলা হয়? বিদ্যাপতিকে। ওকে। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী কে লিখেন বলেন তো? বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাস। স্ত্রী কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ুচণ্ডী দাস। কে বলেন তো? বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাসের গুরুত্বপূর্ণ তিনটা উক্তি আছে। 1 নাম্বার, কোনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আচ্ছা বলেন তো, এই লাইনটা কি উনি আমাদের জন্য লিখছিল?
এই লাইনটা কি উনি আমাদের জন্য লিখছিল? বলেন দেখি তো, কেউ পারবেন কিনা? শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই, এই লাইনটা কি আমাদের জন্য লিখছিল? মানুষের জন্য জি লিখছিল স্যার। স্যার। মানুষের জন্য লিখছিল? জি স্যার। বোর চণ্ডীদাস। সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই, উক্তিটি কি আমাদের জন্য লিখছিল, আমাদেরকে উদ্দেশ্য করে? না ভাই, উনি ছ্যাঁকা খায়া লিখছিল, ওনার প্রেমের কাহিনী বলতেছি তার। ছ্যাঁকা খায়া কতজন কত কিছু লিখলো। তারপর লিখুন। কই কেমনে ধরিব হিয়া, চলে যেত তো। কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবারে যায়, আমারই আঙিনা দিয়া। তুই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবারে যায়, আমারই আঙিনা দিয়া। 3 নাম্বার। তুই কে বা শুনাইলো শ্যাম নাম, কে বা শুনাইলো শ্যাম নাম। এই 3টা লাইন লিখে নেন, হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষা আসে। ঠিক হয়েছে? তাহলে দেখেন, বৈষ্ণব পদাবলীর আদি কবি কে বলেন তো? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? বিদ্যাপতি। ওকে, আচ্ছা। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী লিখেন ব্রজবুলি ভাষায়। কোন ভাষায় বলেন তো? ব্রজবুলি ভাষায়। বাংলা ও মৈথিলি ভাষা মিলিয়ে হচ্ছে ব্রজবুলি ভাষা। বাংলা ও মৈথিলি মিলে কি বলেন তো? ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বা কবি কণ্ঠহার বলা হয় কাকে বলেন তো? বিদ্যাপতিকে। মিথিলার কবি বা কবি কণ্ঠহার বলা হয় কাকে? বিদ্যাপতিকে। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী কে লিখেন? বড়চণ্ডী দাস। শ্রীকৃষ্ণের কাব্যের রচয়িতা কে বলেন তো? বড়চণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়চণ্ডী দাস। বড়চণ্ডী দাসের 3টা উক্তি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই। এই লাইনটা কেন বলছিল? বড়চণ্ডী দাস বাসুলী দেবীর পূজা করতো। কার পূজা করতো? বাসুলী দেবীর পূজা করতো। এবং ওই মন্দিরের তিনি ছিলেন পুরোহিত। মন্দিরে কি ছিলেন তিনি? পুরোহিত ছিলেন। কি ছিলেন? পুরোহিত। আর ওই মন্দিরে রানী নামে একজন মেয়ে মন্দিরের বিভিন্ন কাজ টাজ করতো, দেখশন করতো আর কি, হ্যাঁ। বাট উনি তো ছিল কি, পুরোহিত যেহেতু ছিলেন, উনি ছিল ব্রাহ্মণ বংশের। আর রামি হচ্ছে কি নিচু বংশের, মানে শূদ্রা বংশ। বাট রামিকে তার ভাল লাগে। ভালো লাগার পর রামির নাম চেঞ্জ করে নাম দেয় রজকিনী। নাম কি দেয় বলেন তো? রজকিনী। কি নাম দেয়? রজকিনী। তো রজকিনীর সাথে তার একটা ভাব হয়ে যায়। রজকিনী যখন মন্দির থেকে চলে যায়, তখনও তাকে দেখার জন্য সে বারবার তার বাড়ির পাশে গিয়ে বসে থাকে। তো রজকিনীর বাড়ির পাশে একটা পুকুর ছিল। ওই পুকুরে একা বসে থাকলে মানুষ জিজ্ঞেস করবে, এজন্য সে কি করতো? বড়শি নিয়ে বসে থাকতো। সে 12 বছর বড়শি নিয়ে বসেছিল, কিন্তু কোনোদিন মাছ ধরতে পারলো না। কারণ সে তো মাছ ধরার উদ্দেশ্যে বসে থাকে নাই। সে তো মূলত বসেছিল রজকিনী থেকে এক নজর দেখার জন্য। কাকে এক নজর দেখার জন্য? রজকিনীকে এক নজর দেখার জন্য সে কি করছিল বলেন তো? মাছ ধরার বান্দরে বসেছিল। যাই হোক, সর্বশেষে তাদের প্রেমের গুঞ্জন যখন এলাকার মানুষ জেনে গেল,
কিন্তু তারা কি করলো না, তাদেরকে এক হতে দিল না। তখন তারা বিভিন্ন কথা টথা শোনায় মন্দির থেকে বের করে দিল। যাওয়ার সময় সে সবার উদ্দেশ্যে বলল, মানে ওই এলাকার সমাজের মানুষদের, যে শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমিও মানুষ, রজকিনীও মানুষ, আমাদের একসাথে করে দিলে কি হয়? বাট তোমরা কি সেটা করতে দিলা না। মনে রেখো, মানুষ সত্য, সেখানে জাত ধর্ম বর্ণ কি সত্য না। তখন সে এই কথাটা লিখছিল। এখন কি বুঝছেন? এখন কি বুঝতে পারছেন? তাহলে এখন বলেন তো, এই লাইন কি উনি আমাদের উদ্দেশ্যে বলছিল? তার আরেকবার বলে ভালো হয়। চন্ডিদাস রচনের প্রেমের কাহিনী আরেকবার বললে ভালো হয়। 12 বছর প্রেম করছে, চিন্তা করে দেখেন। আপনারা কয়দিন করলেন? 1 মাস 1.5 মাসেই না টিকে না, স্যার, তাদের ওইটুকু প্রার্থনা না স্যার, ওই করছে। যে বাসলে ওই যে পুরোহিত, এইটুকু স্যার গুলাই ফেলছে। বাসুলি দেবীর পূজা করতো আর কি, ওই মন্দিরে পুরোহিত ছিল, ঠিক আছে, ব্রাহ্মণ বংশের ছিল, ওই মন্দিরে কাজ মানে জব নিছিল যে রানী, বুঝছেন? রানীকে তার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পর নাম চেঞ্জ করে দিচ্ছে রজকিনী। আপনারা অনেক নাম দেন না, বাবুই বা আরো কি কি জানি, বেবি, না থাক ওদিকে না যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার রজকিনী নাম দেওয়ার পর রজকিনীর সাথে তার কি 12টা বছর কি হয় বলেন তো, প্রেম হয়। রজকিনীতে এক নজর দেখার জন্য সে বড়শি নিয়ে বসে থেকে মাছ ধরার ভান ধরে, কিন্তু কোনোদিন মাছ ধরতে পারে নাই। ছিলেন কোনোদিন এরকম? গেছিলেন কোনো পুকুর পাড়ে? বলেন, সময় গেছিলেন নেই। কিনা? জান নাই? না স্যার। 2 নাম্বার দেখেন। 2 নাম্বার, রাধা হচ্ছে মনের কষ্টে তার বান্ধবীরা বলছে, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যায় আমারে আঙিনা দিয়া। আমি কেমনে আমার অন্তরকে ধরে রাখবো, আমার বয়ফ্রেন্ড, আমার কি বন্ধু অন্য বাড়ি যায় আমার বাড়ির সামনে দিয়া। কৃষ্ণের হঠাৎ করে মনে হলো, আরে আমি তো প্রভু, আমার তো একজনকে টাইম দিলে হবে না, আমার জন্য তো আরো অনেক সখী অপেক্ষা করতেছে। সে তখন রাধার বাড়ির সামনে দিয়ে কোথায় চলে যাইতো, মথুরায় চলে যেত অন্যদের সাথে দেখা করার জন্য, সখীদের সাথে দেখা করার জন্য। তখন সে মনের দুঃখে কষ্টে কি এই কথা বলল। তারপর 3 নাম্বার বলছে, সই কে বা শুনাইলো শ্যাম নাম, শ্যামের নামটা কে শুনাইছিল? যদি শ্যামের নামটা না শুনাইতো, কৃষ্ণের নামটা না শুনাইতো, তাহলে তো আমি প্রেমে পড়ি না, আর প্রেমে না পড়লে তো এত কষ্ট আমার লাগে না, ঠিক আছে। প্রেম করলেই তো কষ্ট লাগে, প্রেমে যেমন সুখ আছে তেমন কি আছে, কষ্ট তো আছে, তাই না? আপনারাই তো ভালো জানেন, আমি আবার একটু কম বুঝি, ঠিক আছে। এই পর্যন্ত থেকে আমরা ক্লিয়ার? বুঝছি আমরা? সবাই কি বুঝছি? জি স্যার। রেসপন্স করেন না কেন? শ্রীকৃষ্ণের কাব্যের চরিত্র কয়টি বলেন? 3টি। কে কে ছিল বলুন তো? রাধা, কৃষ্ণ, বড়াই। রাধা কৃষ্ণ বড়াই। রাধা কৃষ্ণ বড়াই, রাধা কৃষ্ণ বড়াই। প্রেমের দুটি কে বলেন তো? বড়াই। প্রেমের দুটি কে? বড়াই। শ্রীকৃষ্ণ কাব্যের খণ্ড কয়টি বলেন তো? 13টি। কয়টি? 13টি। কি কি? জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, বার খণ্ড, ছত্রখণ্ড, নৌকা খণ্ড, 7 নম্বর কি? বৃন্দাবন খণ্ড,
কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড। বাণ খণ্ড, বংশী খণ্ড, বিরহ খণ্ড। ঠিক আছে, এই 13টা খণ্ড আমাদের মাস্ট বি মুখস্থ করা লাগে, মাস্ট বি। ঠিক আছে, এখান থেকে আমাদের বাংলা জন্য কি এডি পরীক্ষার প্রশ্ন সব জায়গায় আসছে। স্যার এখান থেকে মানে প্রশ্নগুলো, এই যে 13টা খণ্ড থেকে প্রশ্নগুলো কেমন করে, মানে কেমন প্রশ্ন চায়? বলে দিচ্ছি আমি, হ্যাঁ একটু লিখে নেন। স্যার সংক্ষেপে যদি ঘটনাগুলো একটু বলে দিতেন যদি সম্ভব হয়। বলে দিচ্ছি, লিখেন লিখেন, সুন্দর করে বলে দিচ্ছি। লেখা হয়েছে? লিখছেন? জি স্যার। জি স্যার। দেখেন, এখন আমরা একটু প্রেমে ঢুকে যাব। ঠিক আছে, সংক্ষেপে যেটা আমাদের দরকার। ঠিক আছে, চরিত্র 3টা, রাধা কৃষ্ণ বড়াই, রাধা কৃষ্ণ বড়াই। ঠিক আছে, রাধা এবং কৃষ্ণের কি মোটামুটি বর্ণনা তো একটা দিলাম, আবার বর্ণনা আসবে এখানে। প্রেমের দুটি বড়াই, তারা রাধা এবং কৃষ্ণের প্রেমটা মূলত করাই দিছিল কে? বড়াই। প্রেমটা করাই দিছিল কে? বড়াই। শ্রীকৃষ্ণের কাব্যের খণ্ড কয়টা বলেন তো? 13টা। খণ্ড কয়টা? 13টা। জন্মখণ্ড, তাম্বল খণ্ড, দান খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, নৌকা খণ্ড, বৃন্দাবন খণ্ড। এটা বাংলাদেশ ব্যাংকের এটি পরীক্ষার প্রশ্ন আসছে। যমুনা খণ্ড, হার খণ্ড, বাণ খণ্ড, বংশী খণ্ড, বিরহ খণ্ড। ঠিক আছে, আমি একটু অর্থগুলো বলে দিই আগে। জন্ম তো আমরা বুঝি, তাম্বুল মানে পান, তাম্বুল মানে কি? পান। তাম্বুল মানে কি? পান। দান মানে খাজনা, দান মানে কি বলেন তো? খাজনা। ভার মানে কি? ওজন, ভার মানে কি? ওজন। ছত্র মানে ছাতা, ছত্র মানে কি? ছাতা। নৌকা তো আমরা বুঝি। বৃন্দাবন, বৃন্দাবন একটা জায়গার নাম। ঠিক আছে, বৃন্দাবন একটা জায়গার নাম। কালিয়া দমন, ঠিক আছে, কালিয়া দমন মানে কাল সাপকে বোঝাচ্ছে। কালিয়া দমন কি বোঝাচ্ছে বলেন তো? কাল সাপ। ঠিক আছে, যমুনা নদীর নাম। হার, হার মানে গলায় যে হার পরি, মানে হার পরে আর কি মেয়েরা কিংবা আপুরা যেটা পরেন, হার। বান, বান মানে জাদু করা, বান মানে কি? জাদু করা। বংশী মানে বাঁশি, বিরহ তো আমরা মোটামুটি সবাই একটু একটু বুঝি। ঠিক আছে, এখন আসে 1 নম্বর জন্মখণ্ড। তাহলে আবার বলছি, রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনী 164 জন লেখক লিখছে, কিন্তু এর মধ্যে ভাইরাল হয়েছে কে বলেন তো? বড়ু চণ্ডীদাস। কে ভাইরাল হয়েছে বলেন তো? বড়ু চণ্ডীদাস। ঠিক আছে, এবং তার বর্ণনাটা ছিল মধুর রস দিয়ে, মানে প্রেমের রস দিয়ে। সে যে কাহিনীটা বর্ণনা করছে এত সুন্দর রস দিয়ে, যে কেউ ভালো করে পড়লে প্রেমে পড়ে যাবে এমন অবস্থা কি। ঠিক আছে, প্রেম যে আসলে মধুর, প্রেম যে ভালো, প্রেম যে দরকার, প্রেম যে আপনার প্রয়োজন, কিংবা প্রেমে পড়লে মানুষ যে কি হয়, সবসময় সুখে থাকে, সবকিছু বর্ণনা কে দিছে বলেন তো? বড়ু চণ্ডীদাস। আসেন 1 নম্বর জন্মখণ্ড। তাহলে দেবতা বিষ্ণু যখন পৃথিবীতে আসলো, সে আইসা একটা পরিবারে জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পর ওই পরিবার তাকে কি করছে? অন্য একটা জায়গায় রেখে চলে গেছে। তো অন্য একটা পরিবার তাকে পেয়ে কি করলো? লালন পালন করে বড় করতেছে। ঠিক আছে, তার মানে কৃষ্ণ হচ্ছে অন্য একটা এলাকায় অন্য পরিবারে কি হয়েছে বলেন তো? ছোট থেকে বড় হইল। আর রাধা, রাধা হচ্ছে গোয়ালার পরিবারে জন্মগ্রহণ করে, গোয়ালার পরিবার। জন্মগ্রহণ করার পর একটু বড় হওয়ার পর, একটু সিনিয়র হওয়ার পরেই তাকে বিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বিয়ে দেওয়া হয় কার সাথে বলেন তো? আরেক গোয়ালার পরিবারের আইহন ঘোষের সাথে। কার সাথে বিয়ে দেয়? আইহন ঘোষ, আইহন ঘোষ। ঠিক আছে, বিয়ে দেওয়ার পর আইহন ঘোষ ছিল আবার নপুংসক। আইহন ঘোষ ছিলেন কি বলেন তো? নপুংসক। নপুংসক মানে কি? পুরুষত্বহীন। তো তারপরও কি রাধা হচ্ছে এভাবে সংসার করে যাচ্ছে।
তো হঠাৎ করে রাধার মনে হলো যে একটু বিজনেস করা উচিত, যেহেতু মানে আমরা কি করি, দুধ এবং দই দিয়ে অনেক কিছু তৈরি করি, বাজারে গিয়ে বিক্রি করলে টাকা ইনকাম করা যাবে। সে দেখতে আবার অনেক সুন্দরী ছিল, রূপবতী রমণী ছিল। সেইগুলো বাজারে গিয়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। তো বিজনেস লেডি আমরা বলতে পারি। সে যে একা একা যায় এত দূরে, তার বান্ধবীরা সাথে যায়, কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। এজন্য রাধার শাশুড়ি কি করলো, ভাবলো না, একজন সিকিউরিটি গার্ড দেই। তখন তারা কি করলো, বড়াইকে নিয়োগ দিল যে বড়াই নিয়ে যাবে, নিয়ে আসবে, একজন বৃদ্ধ মহিলা। তাকে নিয়ে দিলে সে কি করবে, নিয়ে যাবে, নিয়ে আসবে, যেন কোনো ধরনের ঝামেলা না হয়। আচ্ছা, পরে বড়াই একদিন কি করলো, রাধাকে বাজারে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে রাধাকে বড়াই হারায় ফেলছে, মানে খুঁজে পায় না। রাধা তার বান্ধবীদের সাথে হাসতে হাসতে তাড়াতাড়ি চলে গেছে। খুঁজতে খুঁজতে সে পাইলো গিয়া গাছের নিচে বসে আছে কৃষ্ণ। কৃষ্ণকে জিজ্ঞেস করলো, তুমি কি রাধাকে দেখছো? কৃষ্ণ বলতেছে, রাধা দেখতে কেমন? বলছে, রাধা দেখতে এমন, রূপবতী সুন্দরী, ঠিক আছে, চেহারা এমন, ফেস এমন, হেয়ার এমন, মানে এমন ভাবে রূপের বর্ণনা দিছে, কৃষ্ণ তো শুই নাই, ফিদা হয়ে গেছে যে এরকম মেয়েই তো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। তো তার ভাল লাগছে, সে প্রপোজ করবে। কার বউ এটা জানার ব্যাপার না। আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে না, যে একজনকে পছন্দ করে আরো অনেকের সাথে রিলেশন করে। যাকে পছন্দ করে সে নাসুরবানা, তাকে কি পেয়েই ছাড়বে এমন একটা অবস্থা। সে যে কার কি, আই ডোন্ট কেয়ার, এমন একটা ভাব থাকে। কারণ সে তো আরেকজনের বউ। তারপর কৃষ্ণ বলতেছে, না, আমার লাগবে। তো এটা ছিল আপনার জন্মখণ্ড। এটা কি ছিল বলেন তো? জন্মখণ্ড। 2 নাম্বার, তাম্বুল খণ্ড। তাম্বুল দিয়ে কৃষ্ণ করে রাধাকে প্রপোজ। কি দিয়ে প্রপোজ করে বলেন তো? পান দিয়ে। কে প্রপোজ করে বলেন তো? কৃষ্ণ রাধাকে। তো রাধা হচ্ছে প্রপোজাল পেয়ে তার এত রাগ উঠছে যে আমি একজন বিবাহিত নারী, আর আমাকে সে কি করলো, প্রপোজ করলো। মানে কতটুকু দুঃসাহস থাকলে এটা করতে পারে। আর এটা তো ঠিক না, আমি তো বিয়ে করে ফেলছি, তো আমার তো প্রেমিকের মানে দরকার নাই। তো রাগটা করে পান টান ছিঁড়ে একদম কি রিজেক্টেড। তাহলে সে যে প্রপোজ করছে, প্রপোজ কি হয়ে গেছে বলেন তো? রিজেক্ট হয়ে গেছে। 3 নাম্বার, দান খণ্ড। দান মানে কি? খাজনা। দান মানে খাজনা। আর কৃষ্ণ তো ছাড়ার পাত্র নেই। কৃষ্ণ কি করছে জানেন? ওই বাজারে চলে গেছে, গিয়া বাজারে সবাইকে বলতেছে, এই এলাকার যে রাজা কংস, কংস কংসের ভাগ্নে আমি, ঠিক আছে, কংস আমার সম্পর্কে মামা লাগে, আর টোটাল খাজনা তোলার দায়িত্ব আমাকে দিচ্ছে, সবাই আমাকে টাকা দাও। তো রাধার বান্ধবীরা ঝগড়া করার পর টাকা দিয়ে দিচ্ছে। তারপর রাধার কাছে আসছে, রাধার কাছে বলতেছে, তুমি খাজনা দাও। বলছে, তুমি কে? বলতেছে, আমি হচ্ছে কংসের ভাগ্নে, আর দায়িত্ব আমার, এই জন্য আমাকে দাও। তখন সে বলতেছে, একটা সময় ঝগড়া ঝগড়া করে বলছে, কত টাকা দিব? তখন কৃষ্ণ তো আসলে টাকার দরকার নেই, কৃষ্ণ তো কি বলেন তো, তাকে লাগবে। তখন কৃষ্ণ বলতেছে কি জানেন, যে তোমার 2 চোখের জন্য 2 লাখ টাকা। এটা আমি আমার মতো করে বর্ণনা দিচ্ছি, মানে এরকমটাই চাইছে আর কি। 2 ঠোঁটের জন্য 2 লাখ টাকা, এরকম বলে। আর 13টা অঙ্গ, আমি অঙ্গগুলোর নাম না বললাম, সে 13 লাখ টাকা দাবি করছে। 13 লাখ টাকা দাবি করছে। চিন্তা করা যায়? আর দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। হ্যাঁ, কৃষ্ণই তো দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। বুঝলাম না। মানে তার চরিত্রতে, কৃষ্ণ চরিত্রতে যে ছিল, এই তো দুষ্ট প্রকৃতির মানুষ ছিল মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে হচ্ছে আপনার 13 লাখ টাকা কি দেওয়া সম্ভব? আমার কালকে 11টা 30 ক্লাস, হ্যাঁ, চলে আসো। হুম, 1টা 30। জি, 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 ওকে। আচ্ছা, বুঝছেন? তাহলে কত টাকা দাবি করছে? 13 লাখ টাকা দাবি করছে। ওকে, এই যে 13 লাখ টাকা দাবি করলো, 13 লাখ দেওয়া সম্ভব না। সে বলছে, এটা তো পসিবল না। বলছে, যদি টাকা না দাও তাহলে অন্য কিছু দাও। ঠিক আছে, এখন অন্য কিছু দেওয়া কি সম্ভব? প্রেম নাই, কোনো কিছু নাই। তো সে কি হলো, বিভিন্ন ভাবে কৃষ্ণকে বুঝাই দিয়ে শেষ করে দিল। 4 নাম্বার, ভার খণ্ড। ভার মানে ওজন। কৃষ্ণ তো এখানে কিছু পাইলো না, মনও পাইলো না, আরো কিছু পাইলো না। সে কি করলো, পরের দিন রাধা বাসা থেকে বের হয়েছে, অনেক ওজন, ভারী, মানে কি বলে এটাকে, আচ্ছা, বিভিন্ন জিনিসপত্র নেয় আর কি, মালামাল বহন করার কিছু একটা আর কি, হ্যাঁ, কলসির মতো। এটা অনেক ওজন ছিল। তো কৃষ্ণকে বলতেছে, আমার কাছে দাও, ঠিক আছে, যে আমাকে টাকা দিলে হবে। তো সে তখন গামছা টামছা বাইরে একদম শ্রমিক সাজে গেছে আর কি, হ্যাঁ।
কুলি সেজে গেছে। তারপর রাধা দিল তার কাছে, সে নিয়ে গেল বাজার পর্যন্ত, নিয়ে যাওয়ার পর গামছা টামছা খুইলা বলতেছে আমি কৃষ্ণ। রাধা বলছে কত টাকা দিব, তখন সে পরিচয় দিয়ে দিল সে কৃষ্ণ। বলছে, টাকা কত দিব বলো। সে বলছে আমার তো টাকা লাগবে না। কি লাগবে? আমার অন্য কিছু লাগবে। আবার সে অন্য কিছু চায়। রাধা বলছে তুমি দাঁড়াও, আমি বাজার শেষ করে আসি। বাজার শেষ করে আসার পর একদম দুপুর বেলা প্রচুর রোদ। তখন এই রোদে রাধা হাঁটতে পারতেছে না ঠিক মতো। সে তখন বললো যে এক কাজ করো, কৃষ্ণকে বলো তুমি একটু কাজ করো, ছাতাটা ধরে ধরে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। ছাতা ধরে ধরে একদম কোন পর্যন্ত নিয়ে গেছে বলেন তো? রাধার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। কিসের জন্য বলেন তো? প্রেমের আশায়, একটু প্রেম পাবে অথবা রাধাকে পাবে। তো বাড়ি পর্যন্ত নেওয়ার পর রাধা বলতেছে তোমাকে টাকা দিব। আমি তো টাকা নিবো না। কি নিবা? আমার অন্য কিছু লাগবে। তো অন্য কিছু তো রাধা তো দিবে না। সে না করে কি করলো, সিস্টেমে চলে গেল। 6 নম্বর হচ্ছে নৌকা খণ্ড। নৌকা খণ্ডটা অনেক মজার। নৌকা খণ্ড কি? ঘাটে একটা নৌকা বাঁধা থাকে, নৌকা দিয়ে পার হয়ে রাধাদের কি বাজারে যেতে হয়। কৃষ্ণ কি করলো, মাঝিকে পাঠায় দিচ্ছে যে আজকে সারাদিন নৌকা হচ্ছে আমার। এই কথা বলে পাঠায় দিচ্ছে মাঝিকে। পাঠায় দেওয়ার পর কৃষ্ণ হচ্ছে কি নৌকা নিয়ে নিল ভাড়া। নিয়া রাধাদের একজন একজন সখী মানে বান্ধবীদের পার করছে। লাস্টে তো হচ্ছে রাধাকে। তারপর মাঝ নদীতে যাওয়ার পর রাধা বলতেছে কত টাকা দিব বলো ভাড়া। তখন সে বলতেছে সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী নেব কানের সোনা। একটা গান আছে না? এই গানটা কিন্তু এখানকার প্রভাবজাত, বুঝছেন? তো সব সুখেরে পার করলে আমি টাকা নিবো, কিন্তু তোমার বেলা তো আমি টাকা নিবো না, তোমার কাছ থেকে অন্য কিছু। তখন রাধা বলতেছে না টাকা দিব। তো সে কি করছে, চালাকি করে একটু নৌকা ছিদ্র করে দিচ্ছে, বুঝছেন? পানি উঠতেছে, রাধা প্রথমে বুঝে নাই। পরে তো একটা সময় নৌকা ডুবে গেছে। ডুবে যাওয়ার পর রাধা তো সাঁতার জানে না। কৃষ্ণ তাকে একদম জড়া টড়া ধইরা আপনার মানে মৃত্যু থেকে বাঁচাইছে। তো এর মধ্যে তাদের অনেক কিছু ঘটে গেল, কেমিস্ট্রি। তো বাঁচায় সে ওপারে নিয়ে যাওয়ার পর রাধা তো একদম কৃষ্ণকে সেই লেভেলের কি ক্রেডিট দিচ্ছে যে কৃষ্ণ যদি না থাকতো আমার জীবনটা একদম কি চলে যেত, ঠিক আছে? তখন রাধার বান্ধবীরা দৌড়ায় আসলো, ওদের কাছে বলতেছে মানে কৃষ্ণ না থাকলে একদম শেষ হয়ে যেত। তো কৃষ্ণকে অনেক ভালো ক্রেডিট দিল। যাই হোক, 7 নম্বর হচ্ছে বৃন্দাবন খণ্ড। তাহলে কৃষ্ণ কিন্তু চেষ্টা করে যাচ্ছে, প্রেম কিন্তু হচ্ছে না। তো বৃন্দাবন হচ্ছে একটা জায়গার নাম। ওই জায়গাটাকে কৃষ্ণ কি করলো, খুব সুন্দর করে সাজাইছে। জানে যে মেয়ে মানুষ তো সুন্দর জিনিস দেখলে ভাল লাগতে পারে। তো রাধার বান্ধবীরা গেল, ওদেরকে বলতেছে তোমার বান্ধবী রাধাকে নিয়ে আসো, তোমাদের জন্য সাজাইছি। তারপর ওরা দৌড়াদৌড়ি করে গিয়ে রাধাকে নিয়ে আসছে। রাধাও দেখে একদম মনোমুগ্ধকর সুন্দর, ভাল লাগছে। তারপর হচ্ছে আপনার রাধা আইসা একদম কি মাইন্ড ব্লোয়িং দেখা সে মন তো একদম উল্টায় গেছে। কৃষ্ণ তার সাথে কথা বলতে 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 কেমনে কেমনে জানি পটায় লাইছে। প্রথম রাধা এবং কৃষ্ণের মিলন হয় এই বৃন্দাবন। তাহলে প্রথম রাধা আর কৃষ্ণের মিলন হয় কোন খণ্ডে বলেন তো? বৃন্দাবন খণ্ডে। প্রথম রাধা এবং কৃষ্ণের মিলন হয় কোন খণ্ডে? বৃন্দাবন খণ্ডে। প্রেম কিন্তু এখনো হয় নাই। 8 নম্বর কালীয় দমন খণ্ড। কালীয় দমন হচ্ছে যমুনা নদীতে কাল সাপের বিষে পানি বিষাক্ত হচ্ছে। কৃষ্ণ ওই পানিতে ডুব দিয়া সাত ওই নম্বরটা সাপটাকে স্যার একদম আরেকটু বলেন। 7 নম্বরটা স্যার যেটা ছিল বাঁধন খণ্ড। বৃন্দাবন একটা জায়গার নাম, ওখানে রাধা এবং কৃষ্ণের প্রথম মিলন হয়, বুঝছেন? এতটুকুই আর কি। 8 নম্বর কালীয় দমন খণ্ড। তো কালিয়া দমন খণ্ড হচ্ছে আপনার কালসাপ হচ্ছে আপনার যমুনার পানি বিষাক্ত করতেছে। কৃষ্ণ ওই পানিতে ঝাঁপ দিয়ে ওই সাপটাকে হত্যা করে পানিকে বিষমুক্ত করে। এটা হচ্ছে কালীয় দমন খণ্ড। 9 নম্বর যমুনা খণ্ড। রাধা হচ্ছে যমুনা নদীতে গোসল করতে যাবে। তো কৃষ্ণের হঠাৎ করে মনে হলো যে আমি গোসল দেখবো রাধার। তো সে কি গোসল দেখতে চাইলো, রাধাকে বললো চলো আমি তোমাদের সাথে গোসল করবো। এই কথা বললা সে পানির কাছে গিয়ে বলতেছে আমি ডুব দিব, তোমরা কি আমাকে খুঁজে পাবা? যদি পাও আমি তোমাদেরকে ট্রিট দিব, মানে কিছু একটা কথা বলবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো কৃষ্ণ কি করছে, ডুব দিয়ে অনেক দূর দিয়ে গিয়ে আর এক সাইড দিয়ে উইটা তাদের জামা কাপড় সব নিয়ে গিয়ে কদম ডালে বসে আছে। তো রাধা তো খুঁজতেছে পাই নাই, অবশেষে গোসল টোসল করে উপরে এসে দেখে আপনার জামা কাপড় নাই। তখন ওই দেখা যায় কদম ডালে কে জানি বসে আছে। তো ওখানে একটা গান আছে না, যে কদম ডালে বসিয়ে আছে কানু হারামজাদা, একটা গান আছে, শুনছেন? আরেকটা গান আছে, কদম ডালে থাইকা কানাই ফিক্কা মারে ফুল। ওই গানটাই এটা, ঠিক আছে?
কদম ডালে বসে আছে কানু হারামজাদা। আচ্ছা, তো ও কি করলো, ওখান থেকে দেখতেছে, দেখার পর রাধা বললো যে সবার জামা কাপড় দিয়ে দাও। তো বান্ধবী দিয়ে দিছে, রাধাটা দেয় না। রাধা বলছে কেন দিচ্ছ না? বলছে আমার অন্য কিছু লাগবে। ঠিক আছে, তাই হচ্ছে আপনার যমুনা খণ্ড। পরে তো দিল না, রাধা জামা কাপড় বিভিন্ন ভাবে বলে টলে নিয়ে গেল। 10 নম্বর হার খণ্ড। রাধার একটা হার ছিল গলার, হারটা হারায় গেছে। তো কৃষ্ণ হচ্ছে দোষ দিচ্ছে কাকে? সরি, রাধা দোষ দিচ্ছে কৃষ্ণ কি হারটা নিয়ে গেছে, কিন্তু কৃষ্ণ আসলে হার নেয় নাই। এবং এটার জন্য কৃষ্ণের মায়ের কাছে রাধা কি দিচ্ছে, বিচার দিচ্ছে। বান খণ্ড। বান মানে জাদু। বান মানে কি বলেন তো? জাদু। তো যেহেতু প্রেম হচ্ছে না 10 নম্বর খণ্ড পর্যন্ত, তখন রাধা কৃষ্ণ কি হলো, বড়াইকে ডাকে আনলো যে দেখো তো প্রেম কেন করতে পারতেছি না, কিভাবে কি করলে প্রেম হবে। তখন বড়াই বললো একটা কাজ করো, তুমি ওরা জাদু করো। জাদু মানে তুমি একটা তীর নিবে, একটা মন্ত্র বলবো, এই তীরটা কি গাছে নিক্ষেপ করলে তোমার মনের সকল ভালোবাসা রাধার কাছে চলে যাবে। তাই করলো, জাদু করলো। তার মনের সকল ভালোবাসা চলে গেল কার কাছে? রাধার কাছে। যাওয়ার পর রাধা তো এখন প্রেমে পাগল। এখন কৃষ্ণ তো রাধাকে পাচ্ছে না কাছে। কৃষ্ণ আবার বড়াইয়ের কাছে গেছিল যে রাধাকে এখন কাছে পাবো কিভাবে, ভালো তো বাসছে। তুমি একটা বাঁশি কিনাও, বাঁশি বাজাবো, তখনই কি রাধা দৌড়ায় তোমার কাছে চলে আসে। সে বাঁশি কিনলো, বাঁশি কেনার পর তো প্রেম তো জমজমাট। যখনই বাঁশি বাজায় তখনই কি রাধা তার কাছে। এরকম ভাবে তাদের অনেক দিন চললো সুখের সংসার, মানে কি প্রেম, রাধা আর কৃষ্ণের। হঠাৎ করে কৃষ্ণ কি করলো, মনে হলো যে আমার তো আরো অনেক সুখী অপেক্ষা করতেছে, আমার তো একজনকে টাইম দিলে হবে না। তো সে চলে গেল তাদের সাথে দেখা করতে, এদিক দিয়ে রাধা বিরহে পড়ে গেল। কারণ এই প্রথম একজনকে ভালোবাসলো, তাকে ছাড়া কি সে থাকতে পারে? না। তখন বড়াইকে ডাকলো যে কৃষ্ণকে আমার লাগবে। বড়াই কৃষ্ণকে খুঁজে খুঁজে আয়না দেয়। কৃষ্ণ আবার সকালবেলা চলে যায়। এইভাবে আর কতদিন, তো রাধা আর কৃষ্ণ একদিন দেখা হলো। রাধা বলতেছে তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? তখন কৃষ্ণ বলতেছে দেখো, পৃথিবীতে আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি অপমান সহ্য করতে পারি না। কয়, কি অপমান করলাম? বলতে তোমাকে যখন প্রপোজ করলাম তখন তুমি আমাকে কাইল্লা বলছিলা, কালো বলছিলা, এই জন্য আমি তোমাকে আর অ্যাকসেপ্ট করতে পারবো না। এই জন্য আমি বলি কি জানেন, পৃথিবীতে ব্রেকআপের কোনো নির্দিষ্ট কারণ থাকে না, রিজন থাকে না। ব্রেকআপ করার কোনো নির্দিষ্ট রিজন থাকে না, বুঝছেন? হয়তো বা আরেকজন রেডি হয়েছে, না হয় কিছু একটা হয়েছে, এই কারণে সে চলে যাবে, কিন্তু রিজন দেখা এটা ওইটা সেটা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তারপর সে কি করলো, চলেই গেল। আর রাধা বিরহের আগুনে জ্বলে পড়ে ছারকার হইলো, এবং সে দুঃখের কথা অনেক শোনাইলো। ঠিক আছে, কি কি কথা? যে সই কেমনে ধরে বহিয়া আমার বধুয়া, আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া, পুকুরে লাগিয়া এগর বাঁধিনু অনলে পড়িয়া গেল। এই পর্যন্ত হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ক্লিয়ার? সবাই কি বুঝছি? সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। স্যার ওকে। আচ্ছা, আমাদের তো আসলে প্রেমের কাহিনী আসবে না, তারপরে যতটুকু ইনফরমেশন দরকার দিয়ে দিলাম। কিন্তু মেইনলি 13টা খণ্ড আপনাদের মুখস্থ রাখতে হবে, 13টা খণ্ড মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কি জানি বলছিলেন, সত্যবিধান, তাই না? আচ্ছা, আপু আপনারা কি আমার পেজে অ্যাড আছেন সবাই? জি স্যার। পেজে অ্যাড আছেন? আমার পেজে হচ্ছে সত্যবিধান একটা নোট দেওয়া আছে, একটু হ্যান্ড নোট। যারা যারা অ্যাড নাই অ্যাড হয়ে যায়, আর একটু পেজ থেকে নিয়ে নিয়ে, তাহলে হচ্ছে আপনার বুঝতে পারবেন সহজে আর কি। হ্যাঁ, হ্যান্ড নোটে আমার দেওয়া আছে, একটু স্ক্রল করলে নিচে গেলে পাবেন আর কি। হ্যাঁ, আর যদি না পান তাহলে আমাদের বললেন। ওকে, তত্ত্ববিধানের নোট আছে, সত্যবিধানের নোট আছে। যেটা আজকে সাহিত্য পড়াইছে, আজকে ব্যাকরণ পড়াই, আর মুডটা নষ্ট করতে চাই না, বুঝছেন? সত্যবিধানটা একটু পেজে গেলে নিচে গেলে পাবেন আর কি। হ্যাঁ, পেয়ে নোটটা করে নিয়েন, বুঝে যাবেন। যদি না বুঝেন আমাকে বুঝে নেন, বুঝে দিন। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন করেছিলাম যে আসলে এই যে 13টা খণ্ড, মানে হুম। এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, মানে ও কিরকম আচ্ছা, টাইপের প্রশ্ন? এখান থেকে প্রশ্ন আসবে। এই যে বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষার প্রশ্ন আসছে, নিম্নের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডন নয়, এই কোশ্চেনটা আসছে। তখন অপশনে ছিল কালী দমন। অপশনে কি ছিল বলেন তো? কালী দমন। কিন্তু খণ্ডটা তো কালীয় দমন, তাই না? জি। তার মানে এরকম প্রশ্ন আসতে পারে। ওকে। এরকম অনেক প্রশ্ন আসছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে সবাই কি বুঝছি? স্যার, তাম্বুল অর্থটা কি বলছিলেন, আরেকবার মূল যদি অর্থটা বলতেন। কতবার বললাম? পান, পান। পান খাইছেন কখনো?
তাহলে পারবো না আমরা? এই জি পর্যায়ে স্যার। থাকো, সবাই হচ্ছে আপনার একটু মন দিয়ে পড়ে নিয়েন। 3 নাম্বার লেকচারের কিছু অংশ বাকি আছে, নাচ সাহিত্য, পুঁথি সাহিত্য, এগুলো নিজেরা পড়ে নিয়েন। আর আহ চর্যাপদ আর শ্রীকৃষ্ণচন্দ্র কাব্য আমি যা পড়াই সেটা পড়লেন, তাহলে কমন পড়ে যাবে কি। হ্যাঁ, আর যে পেজের হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে, যারা যারা অ্যাড হন নাই অ্যাড হয়ে নোট কি জানি একটা ফলো দিয়ে রাখেন, তারা নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ, আর নোটগুলো ওখান থেকে করে নিয়েন। হ্যাঁ, যে কোনো দরকারে ভাইয়াকে ওখানে নক দিয়ে নিন। ওকে, তো ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।